নমস্কার। অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের উপন্যাস ও ছোট গল্প পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আজকে আপনাদের জন্য রইল আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের 20তম পর্ব। সত্য হেসে ফেলে বলে, সেই তো বোকা হাবা ছিলি তুই নেরু, এত কথা শিখলি কি করে? নেরু বলে, হাওয়ায় বাতাসে যত মানুষ দেখবি তত বুদ্ধি বাড়বে। খুব স্ফূর্তিতে ছিল নেরু। আর সত্যি বলতে দিন 10-12তে যেন চেহারা ফিরে যাচ্ছিল, রং ফিরছিল, গড়ন ফিরছিল। হয়তো মাস 2 থাকলে দশাশয় হয়ে উঠত রোগা লম্বা নেরু, কিন্তু থাকলো না। হঠাৎ বলে উঠল, আর নয় রে সত্য, তোর এখানে শেকড় গজিয়ে যাচ্ছে, এবার পলায়ন দি। সত্য চমকে উঠেছিল। সত্য বসে পড়েছিল। চলে যাবি? এই দেখো, চলে যাব না তো কি, বোনাই বাড়িতে মৌরসি পাটটা নিয়ে বাস করতে এসেছি। না না, আর একদিনও না। সত্যর কাকুতি মিনতি, সত্যর ছেলেদের দরদস্তুর আর নবকুমারের অনুরোধ উপরোধ সব ঠেলে ক্যাম্বেসের ব্যাগটা গুছিয়ে নিয়ে পা বাড়ালো নেরু। শুধু যাত্রাকালে বলল, দে বাবা তোর ওই নারকেল নাড়ু দিয়ে দে পুঁটুলি খানেক, পচবার মাল নয়, চলবে বেশ কিছুদিন, যখনই খাবো তোদের মনে পড়বে। তা শুধুই নারকেল নাড়ু নয়, চোখের জল মুছতে মুছতে একবেলার মধ্যে অনেক কিছু বানিয়ে ফেলেছিল সত্য। তিলের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মুগের বরফি, কুচো গজা, মুরগির মোয়া, জবরদস্তি করে সব পুড়ে দিয়েছিল তার ব্যাগে। আগে মাথার দিব্যি দিয়ে লুকিয়ে 10 টাকা হাতে গুঁজে দিয়েছিল তার। ভবঘুরে নেরুরও কি চোখ দুটো ভিজে এসেছিল কিনা চোখই জানে, তবে গলাটা যে ভিজে উঠেছিল তার, সেটা সত্য টের পেয়েছিল। টাকা কটা সেই রংচটা কোটের পকেটে রাখতে রাখতে ভিজে গলায় বলেছিল, তুই তাই নিলাম সত্য, আর কারো সাধ্য ছিল না যে আমাকে। সুবর্ণকে কোলে তুলে নিয়ে অনেকক্ষণ লোফালুফি করে নামিয়ে দিয়ে বিদায় নিল নেরু। সত্যর বর্তমানে নিস্তরঙ্গ জীবনে নেরু যেন বড় একটা তরঙ্গ তুলে দিয়ে গেল। অনেক দিন পর্যন্ত নেরুর প্রসঙ্গ ধ্বনিত হতে থাকলো এ বাড়িতে। অনেক দিন পর্যন্ত সত্য যেন আনমনা হয়ে রইল, সমবয়সী বা বরং একটা একটু বড় ভাই। এই ভাইটির ওপর সত্যর যে কেন বাৎসল্য স্নেহের মতো এমন একটা স্নেহ জেগে উঠেছিল কে জানে। অথচ তার মাঝখানেই যেন শ্রদ্ধা, সমীহ আর ভক্তি বিমিশ্রিত একটা অপূর্ব ভাব। নেরু বেচারা, নেরু অবোধ, তবু নেরু যেন অনেকটা উঁচুতে, সত্যর নাগালের বাইরে। ভবঘুরে নেরুর জীবন দর্শন নেরুকে সত্যর চোখে এক মহান নাটকের মহিমান্বিত নায়ক রূপে প্রতিষ্ঠিত করে রেখে গেছে। কাটে দিন, কাটে রাত্রি। সংঘর্ষটা আজকাল কম, কারণ সত্যর একটা কাজ বেড়েছে। সে কাজ সুবর্ণর মধ্যে বুঝি নিজের জীবনের সম্পূর্ণতা দেখবে সত্য। তাই ছোট থেকেই তার ভাঙাচোরা খণ্ডগুলো জোর করে পালিশ করতে চায় সে, নকশা কাটতে চায় তাতে। এদিকে নবকুমারের প্রাণপুতুল সুবর্ণ। অতএব সুবর্ণই এখন দুজনের মাঝখানে একটি মনোরম সেতু। নবকুমার ডাকে, এই শুনছো তোমার মেয়ের বাক্যি? সত্য ভ্রুভঙ্গি করে বলে, তুমি শোনো। নবকুমার হাসে, আমার তো মার বাক্যি শুনতে শুনতে জীবন ওষ্ঠাগত, তাই না? সত্য হাসে, তোমার জামাইয়ের কপালে আবার বিধাতা কি লিখন লিখেছে দেখো। নবকুমার রসিকতা করে বলে, তা সে কপালে শ্বশুর বেটার চাইতে কোনো এক কাঠি না সরেস, মেয়েকে আবার মা বস্ত বিদ্যেবতী করে তুলবে। তাই এসব রসিকতায়, সংঘর্ষ নয়। সুবর্ণ যেন সংসারের তপ্ত বালুকায় এক টুকরো স্নিগ্ধ ছায়া। আচ্ছা, এই ছায়াটুকু কি মেয়ে মাত্রেই? তাই কি মেয়েকে লক্ষ্মী বলে, স্ত্রী বলে?
অন্তত সুবর্ণর ক্ষেত্রে এগুলো সফল হয়েছে, তাই সত্যর জীবনে যেন কিছুটা স্তিমিত শান্তি এসেছে। অবশ্যই ওরই মধ্যে একবার ছেলেদের কলেজে পড়া নিয়ে একবার সংঘর্ষ উঠেছিল, তবে সেটা টেকেনি। নবকুমার বলেছিল, ছেলেটা এন্ট্রান্স পাস করেছে শুনে সাহেব তো মহা খুশি, বলে 2 ছেলেই একসঙ্গে পাস করেছে, গুড। তাদের নবকুমার বাবু আমি থাকতে অফিসে ঢুকিয়ে দিয়ে যাই। সত্য কথার মাঝখানে বলেছিল, পাগল। পাগল? পাগল মানে? নবকুমার অবাক হয়ে গিয়েছিল। ভেবেছিল খবরটা দেওয়ার পরই সাহেবের মহানুভবতা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করতে পারে। তারপর অফিসের সহকর্মীরা নবকুমারের সৌভাগ্যে কতটা ঈর্ষান্বিত হবে সে প্রসঙ্গ নিয়ে হাসাহাসি করবে। কিন্তু চিরাচরিত বিরুদ্ধতার নীতিতে সত্য এই সৌভাগ্য সংবাদের উপরও অগ্রাহ্যের ঝাপট মারে। বলে, পাগল? নবকুমার বলে, পাগল মানে? মানে ওরা এখন চাকরি করবে না, পড়বে। পড়বে? আবার কত পড়বে? আর চাকরির জন্যই তো পড়া, তাই যখন হয়ে যাচ্ছে। সত্য একবার নবকুমারের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, না, চাকরির জন্য পড়া নয়, মানুষ হবার জন্য পড়া। তাছাড়া সাধন উকিল হবে, সরল ডাক্তার। সাধন উকিল হবে, সরল ডাক্তার? একেবারে চাঁদ চাও বাসনা। নবকুমার তীব্র স্বরে বলে, কোথায় দুজনে 2 মুঠো টাকা ঘরে আনবে তা নয়, ঘরের কড়ি খরচা করে ওদের এখন বিদ্যে দিগ্গজ করে তুলতে হবে। লক্ষ্মী ছাড়া বুদ্ধি আর কাকে বলে? তোমায় ওদের পড়ার জন্য 1 পয়সায় খরচ করতে হবে না। আমায় করতে হবে না? চমৎকার, টাকাটা তাহলে আসবে কোত্থেকে? সত্যবতী নিশ্চিত স্বরে বলেছিল, ওরা ছেলে পড়িয়ে কলেজের মাইনে জোগাড় করবে। সত্যবতী এই ঘোষণাটি উচ্চারণ করে কথায় পূর্ণচ্ছেদ টেনে চলে যাচ্ছিল। নবকুমার সব ব্যঙ্গে বলে ওঠে, ছেলে পড়িয়ে? গলা টিপলে দুধ বেরোয়, কে ওদের মাস্টারের চাকরি দেবে? সত্য হঠাৎ হেসে ওঠে, ও মা, সে কি গো, আপিসে চাকরি দিতে চাইছিল? সেটা ওদের মুখ দেখে নয়, আমার খাতিরে। তাহলে ধরে নাও আমারও কোথাও কিছু খাতির আছে। তা আশ্চর্য নয়। নবকুমার সক্রোধে বলেছিল, তুমি যে তলে তলে কি করে বেড়াও তুমিই জানো, 7টা বেটা ছেলের কান কাটতে পারো তুমি। রেখেছিল, তবে পরাভব যে নিশ্চিত সেটাও বুঝে নিয়েছিল। শেষ চেষ্টা আক্ষেপ প্রকাশ। সাহেবকে যে কোন মুখে মুখ দেখাবো তাই ভাবছি। ভাববার কিছু নেই, সত্য বলেছিল, বলবে ওদের মায়ের ইচ্ছে আরো লেখাপড়া করে। সে কথা বলা মানেই বোঝানো আমি পরিবারের কথায় চলি। তা সে কথা ভাবলেও দোষ নেই। সত্য হেসে উঠেছিল, ওদের সমাজে পরিবারই সর্বেসর্বা, পরিবারের কথায় ওঠে বসে ওরা। ও, তুমি ওদের দেশে গিয়ে ওদের সমাজ সংস্কার দেখে এসেছো যে? সত্য আর একটু হেসেছিল, সবই কি আর চোখে দেখে তবে শিখতে হয়? চোখে না দেখে শেখা যায় না। অতঃপর ছেলেরা কলেজে ভর্তি হলো এবং সুবর্ণ মায়ের কাছে অ আ শিখতে শুরু করলো। শুধু বেড়াতে আসে মাঝে মাঝে, দেখে গালে হাত দেয়। 1 ফোঁটা মেয়েকে তুমি অক্ষর পরিচয় করাচ্ছ বউ? 5 পা না দিলে বিদ্যে ছুঁতে আছে। সত্য মৃদু হেসে বলে, সে ছেলেদের ছুঁতে নেই, মেয়ের আবার নিয়ম, ওকে তো আর তোমরা হাতে করে দিতে দেবে না। তা তোমারই বুড়ো বয়সের আহ্লাদিকে তাই দিতে বরং, তোমরা তো সবই গাজোয়ারি। বলে সদুও হেসেছে। সদু চিরদিনই হাসে, এখনো তার হাসির কামাই নেই, তবে ধরন বদলেছে। সদুর দেহে মেয়েদের সঞ্চার হয়েছে, সদুর মুখে পরিতৃপ্তির মসৃণতা। সদু গল্প করে, আমার বড় ছেলেটা, আমার সেজো মেয়েটা। বলে, মেজো মেয়ে বোধ হয় শ্বশুরবাড়ি থেকে আসবে। সদুর সতীন কি তাহলে সত্যি মরেছে? সেই পরলোকগতার পরিত্যক্ত রাজ্যপাট নিয়েই সদুর রাজাগিরি? না, তা নয়। শুধু সতীন বেঁচে আছে, বরং ভালোই আছে। রোগটা একটু সেরেছে, চেহারাটা একটু ফিরেছে, রাত দিন বলে।
দিদি, তুমি যাই এসেছিলে তাই তোরে গেলাম। বলে, ও ওই কসাইয়ের হাতে পড়ে সারা জীবনটা শুধু জ্বলে পুড়ে মরেছি দিদি। যত্ন যে কি বস্তু তা তুমি আসার আগে কখনো জানিনি। গরিবের ঘরের মা বাপ মরা মেয়ে, তারা পার করেছিল না দূর করেছিল। তুমি বোধহয় আমার আর জন্মের মা ছিলে। শুধু হেসে বলে, মরণ আর কি, কাকে কি বলতে হয় তা জানিস না? সতীনকে মা। কিন্তু সতীনকে শুধু সত্যি মেয়ের অধিক যত্ন করে যে মানুষটা আজ তো এত বড় একটা সংসার শুধুকে ভোগ করতে দিয়েছে, তার উপর কৃতজ্ঞতা থাকবে না শুধুর? মুকুন্দ বলে, কি গো, তুমি যে দেখি অসাধ্য সাধন করতে পারো, মরাটাকে যে দিব্যি সারিয়ে তুললে। মরা হবে কেন, তোমার অচ্ছেদ্যা অযত্নই ঘুম ধরে যাচ্ছিল। ঝঙ্কার দিয়ে ওঠে শুধু নিজস্ব স্বভাবে। শুকনো গাছটাতেও নিয়মিত জল দিলে ফুল ধরে, বুঝলে? তা তো বুঝলাম। মুকুন্দ ভারী যেন এক রহস্যের ভঙ্গিতে বলেন, সতীন কাঁটাকে জিইয়ে তুলছ, ফিরে উল্টে তোমায় আবার বিঁধবে না তো? শুধু বলে, মেধার ভয় সৌদামিনী করে না। কণ্টক সজ্জাতেই তো জীবন গেল। মুকুন্দ বিগলিত মুখে বলেন, এখন তাই ভাবি, কি কাজই করেছি এতকাল এমন একখানা ঘরণী গৃহিণী পরিবার থাকতে। শুধু একটু আনমনা হয়, বলে, মামা মামির জন্যে একটু কষ্ট হয়। মামি তো গতটি নাড়াতে চাইতো না, এখন হাঁড়ির হাল হচ্ছে আর কি। মুকুন্দ সতেজে বলে, তা তাদের বেটার বউ থাকতে হাঁড়ির হাল হয়তো বলতে হবে অভাগীর কপাল, সে দায়িত্ব তোমার নয়। নয় বা বলি কি করে, অসময়ে আশ্রয়দাতা তো বটে। মামি না টানলে কোথায় ভেসে বেড়াতাম কে বলতে পারে। এই কথাগুলো মুকুন্দর গায়ে লাগে, অতএব আরও সতেজে উত্তর দেন তিনি, টেনেছে তোমার দরকারে নয়, নিজের দরকারে। তাছাড়া যার হাঁড়িতে যার যতদিন অন্ন মাপা থাকে কেউ রদ করতে পারে না, এ হচ্ছে শাস্ত্রের কথা। শাস্ত্রবাক্যের পর বোধ করি আর তর্কের সাহস হয় না সদুর, অথবা অনেক দুঃখের শেষের এই পাতার আশ্রয়টুকু হারাবার ভয়। মামা মামির কথা মনে পড়লে মন কেমন করে না তা নয়, কিন্তু আবার সেখানে ফিরে যাওয়ার কথা ভাবতেও গা শিউরোয়। তা গা শিউরোয় সকলেরই। নবকুমার পর্যন্ত এখন শহর জীবনের সুবিধে স্বাচ্ছন্দ্যে এমনই অভ্যস্ত হয়ে গেছে যে দেশে যাবার নাম করে না। কিন্তু তার এই নিশ্চিন্ত জীবন রইল না। হঠাৎ এলো বিপর্যয়। খবর এলো নীলাম্বর বাণুজ্যে মৃত্যুশয্যা নিয়েছে। খেয়ে উঠে ঘাট থেকে আঁচিয়ে ফিরছিলেন, হঠাৎ ঘাড় লটকে অজ্ঞান। কেউ বলছে সন্ন্যাস রোগে, কেউ বলছে ভূতে পাওয়া, তবে বাঁচার আশা নেই আর। খবর পেয়ে নবকুমার উথলে উথলে কাঁদতে থাকে এবং এ যাবৎকাল যে কোনোদিনই পুত্র কর্তব্য পালন করেনি সে কথা তুলে ইনিয়ে বিনিয়ে বিলাপ করতে থাকে। তার সঙ্গে এই আমেজটুকু থাকে, পরিবারের প্ররোচনাতেই তার এই অকর্তব্য আর অকৃতজ্ঞতা। সত্য একটা ছোট্ট তরঙ্গ কয়েকটা কাপড় চোপড় পুড়ে নিচ্ছিল। নবকুমারের শোক উদ্দাম হয়ে উঠেছে দেখে উঠে এলো, কঠিন গলায় বলে উঠল, তা স্তৈন পুরুষের তো এরকমই হবে, যে পুরুষের তুলনা ভেড়ার সঙ্গে। কেঁদে হাট বাঁধিয়ে আর কি হবে, এক্ষুনি যাতে যাওয়াটা হয় সে ব্যবস্থা করো, কাঁদবার জন্যে অনেক সময় পাবে এরপর। নবকুমার গলা ঝেড়ে নিয়ে বলে, আমি তো এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি একা নাও, আমিও যাব। তুমি? তুমি? অবাক হচ্ছ কেন? কথাটা খুব আশ্চর্য লাগছে। না, মানে তুমি এখন হঠাৎ যাবে কি করে? সামনে ওদের এক্সামিন। ওদের এক্সামিন ওরা দেবে, তার জন্যে আমার আটকাচ্ছে কিসে? আহা, বলি ভাত জলও তো দিতে হবে ওদের। সে ওরা দুটো ভাইয়ে দুটো ফুটিয়ে নিতে পারবে, সব গুছিয়ে বলে দিয়েছি। অর্থাৎ ব্যবস্থা যা করবার সব করে ফেলেছে সত্য এই ঘন্টার মধ্যে। নবকুমার হাঁ হাঁ করে ওঠে, ওরা নিজেরা, তার মানে আর একটা বিপদ ডেকে আনা, সবেতেই গা জোয়ার, তার থেকে সদুদির কাছে খাক কদিন। না,
না? কেন না? কেন? কেন কি বৃত্তান্ত? এত কথা কবার আমার সময় নেই এখন। বেশ, কুটুম বাড়িতে যদি আপত্তি থাকে, নিতাইয়ের বউ ডাল তরকারি দিয়ে যাক, ওরা শুধু দুটো ভাত সেদ্ধ করে। আহ, থামো না তুমি, তুচ্ছ ব্যাপারকে এতখানি করে তুলো না। যে কদিন আমি না আসতে পারি, শুধু ভাতে ভাতই খাবে, ব্যাস। নবকুমার আবার ডুকরে ওঠে। কদিন থাকতে হবে জানো তুমি? আবার যদি ভালো মন্দ কিছু হয়? যা হবে তা হবে, আগে থেকে ভেবে লাও। এরপর সদু এলো, শুকনো মুখে বলল, বউ, আমিও যাই তোমাদের সঙ্গে। সত্য একবার সেই শুকনো মুখটার দিকে তাকালো, ভাবলো এই শুষ্কতা কি শুধুই নিকট আত্মীয়ের জীবন মরণ নিয়ে দুশ্চিন্তায়, নাকি অন্য কিছু? শুধু কি ভয় পাচ্ছে এরা সতুকে রোগীর সেবার জন্য ঠেলে দেবে? ভয় পাচ্ছে বাইরের কেউ ঠেলা না দিলেও ঠেলার হাত এড়াতে পারবে না সে ভিতরের ঠেলায়। সত্য কি বুঝলো কে জানে, বলল, না ঠাকুরজি, তোমার আর এখন গিয়ে কাজ নেই, আমরাই তো যাচ্ছি। তাহলেও আমার একটা কর্তব্য তো আছে, সত্য বলে। থাক ঠাকুরজি, অনেক সমুদ্র পার হয়ে সবে একটু মাটি পেয়েছ, এখন আর নড়াচড়ায় কাজ নেই। শুধু অবাক হয়, এই ধরনের কথা সত্যর মুখে যে বড় দুর্লভ। সদূর সতীনের ঘর করতে যাওয়াটা যে সত্যর সমর্থন পায়নি, এ কি শুধু বোঝে না? তবে তবে এটা কি সত্য নিজেও ভেবে ঠিক করতে পারে না। সদূর প্রতি সেই ঘৃণা আর ধিক্কারের ভাবটা তার চলে গেল কি করে, আর কবেই বা গেল? এখন দেখছে সে জায়গায় এসেছে যেন করুণা, মমতা। চিরবঞ্চিত সদূর মুখের পরিতৃপ্তির ছাপটাই কি সত্যর পাথর মনকে গলিয়েছে, নাকি আজকের সদূর মাতৃমূর্তি দেখে উপলব্ধি করেছে সত্য কত বঞ্চিত ছিল সদু? ভিতরের কথা ভিতরই জানে, তবে আজকাল সত্য সদুকে মমতা করে, এখনো করল। সত্য তার বারুইপুর যাওয়াটা সমর্থন করলো না দেখে কৃতজ্ঞতায় চোখে জল এলো সদুর। সেই চোখ মুছে পড়ল। মামি ভাববে শুধু কত বড় বেইমান। সত্য মৃদু স্বরে বলে, প্রাণ উৎসর্গ করেও কেউ কারোর ভাবা আর বলা আটকাতে পারে না ঠাকুরজি। ও নিয়ে মন খারাপ করো না, ছেলে দুটো রইল, একটু দেখো শুনো। শুধু আক্ষেপের সুর তোলে। দেখাশোনার আর পথ কোথায় রাখছিস বউ? সপাকের ব্যবস্থা করে যাচ্ছিস শুনছি। কেন, পিসির কাছে দুদিন খেলে কি ওদের যাচ্ছে তো? সত্য একটুক্ষণ চুপ করে থাকে, তারপর আস্তে আস্তে বলে, যাওয়ার কথা নয় ঠাকুরজি, নিজের ভার যে নিজেই বইতে হয় এইটুকুই শুধু ওদের শেখাতে চাই আমি। ওরা যেন ওদের বাপের মতো অসার না হয়। পাড়ার কয়েকজন প্রবীণা ব্যক্তি ঘর বার করছিলেন এবং ভিতরে মহিলাকুল এলোকেশীর পুত্রভাগের নিন্দাবাদে পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। এলোকেশীও নিঃসংশয় হয়েছিলেন, তার গোবর গণেশ ছেলেকে বউ হারামজা দিয়ে আসতে দেবে না, ছেলে থাকতে ছেলের হাতের আগুন পাবে না এই মানুষটা, এই আক্ষেপে তৎপর হয়েছিলেন এলোকেশী মানুষটার দেহে প্রাণ থাকতে। এই সময় হঠাৎ যেন একজন ছুটে এসে খবর দিল, ওগো এসেছে। কে? কে? আমার নবু এলো। নবুন বউ দুজনেই এসেছে। কে? বউ এসেছে? এলোকেশী কি আশাভঙ্গ হন ঈশ্বর জানেন, তবে এলোকেশী রোগী ফেলে ঘরের বাইরে এসে দাঁড়ান, আর গরুর গাড়ি থেকে নেমে মানুষ দুটো বাড়ির উঠোনে পা দিতে চিৎকার করে কেঁদে ওঠেন, ওরে নবা, লক্ষ্মী ছাড়া হতভাগা, এই শেষ অবস্থায় এলি তুই বাপের মরা মুখ দেখতে? এলি তুই একলা এলি না কেন? ওই মায়াবিনী রাক্ষসীকে নিয়ে এলি কেন? ও কি দেখতে এসেছে মজা দেখতে? চিরদিনের দাপটে শাশুড়ি তেজ দপ্প ভাঙা দেখতে এসেছে? শাঁকা সিঁদুর গোচা দেখতে এসেছে? সত্য গলায় আঁচল দিয়ে প্রণাম করছিল, উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, বিপদের দিনে অধৈর্য হতে নেই মা, ধৈর্য ধরতে হয়।
কিন্তু সে যাত্রা নীলাম্বর মরলেন না। জম যেন বড় একটা কামড় বসিয়ে আবার ফেলে দিয়ে চলে গেল। শুধু কামড়ের দাগটা রইল মোক্ষম। কোমর থেকে নিচের দিকটা সব পক্ষাঘাতে অসাড় হয়ে রয়ে গেল নীলাম্বরের। কবিরাজ বললেন, এই রোগের এ দস্তুর, তড়িঘড়ি গেল তো গেল, নচেত পক্ষাঘাত। কিন্তু পাড়ার লোক গালে হাত দিল, বলতে লাগলো, ধন্যি বটে এলোকেশি বামনি শাখা সিঁদুরের জোর, নইলে সন্ন্যাস রোগ হয়ে কেউ কখনো বাঁচে? হতাশ একটু হলো কেউ কেউ। শাশুড়ি বিধবা হলে ওই অহংকারী শহুরে বউ কি রকম ব্যবহার করবে, এবং কলকাতার মোটা মাইনেওয়ালা চাকরের ছেলে বাপের শ্রাদ্ধে কি রকম ঘটা পটাটা করবে, এই জল্পনা কল্পনা করছিল তারা। সেটা আপাতত দেখার সৌভাগ্য হলো না। বুড়ো এখন এই ন্যাকড়ার ফালির মতো লটলটে পা দুখানা আর অবশ কোমর নিয়ে কতকাল বাঁচবে কে জানে। কবরেজ তো বলেছে এই অবস্থায় দীর্ঘকাল টিকে থাকতে দেখা যায়। নবকুমারের ছুটি ফুরিয়ে গেছে, কামাই গিয়ে চলছে এখন, কিন্তু আর কতদিন চলবে? আড়ালে আবডালে কথাটা একদিন তুলল নবকুমার। আড়ালে, কারণ এখন আর রাত্রে একত্র হতে পারা যাচ্ছে না। সত্য সুবর্ণকে নিয়ে শ্বশুরের পাশের ঘরের পাশে ছোট্ট একটা ঘরে শুচ্ছে, দু ঘরের মাঝখানে দরজা খুলে রেখে। অতএব দিনের বেলাতে ঘাটে যাচ্ছিল সত্য। পেয়ারাতলার ঝোপটায় ধরল তাকে নবকুমার। এ কি, ছি! সত্য হাত ছাড়িয়ে নেয়। নবকুমার অপ্রতিভ হাসে বলে, তুমি যে একেবারে ডুমুরের ফুল হয়ে উঠেছ, দরকারি কথাও তো আছে। সত্য বলে, বলো। বলছি, এবার তল্পি গোটাও, ছুটি তো কবে শেষ হয়ে গেছে। নেহাত সাহেব সুনজরে দেখে, তাই সাহস করে এতদিন কামাই চলছে, কিন্তু মাত্রা রাখতে হবে তো। সত্য একবার আশাওড়া বেড়া ঘেরা আর কাঁটা নটের জঙ্গলে ভরা উঠোনটায় চোখ বুলোয়, একবার রোদে ভরা আকাশটার দিকে তাকায়, তারপর নবকুমারের দিকে তাকিয়ে বলে, তা বেমাত্রা কাজই বা করবে কেন? দুর্গা বলে বেরিয়ে পড়ো এবার। বেরিয়ে পড়া বললেই তো আর পড়া যাচ্ছে না, পাঁজি পুঁথি দেখতে হবে, বাড়িতে মায়ের কাছে থাকতে একটা জিয়ের ব্যবস্থা করতে হবে, তোমাকে সেটা জানান দিচ্ছি। মায়ের কাছেও তো রয়ে শয়ে পারতে হবে কথাটা। সত্য শান্ত গলায় বলে, সাহেবের অফিসে চাকরি, ছুটি ফুরিয়ে গেলে অধিক দিন থাকা চলে না, এ কথা কচি ছেলেটাও বোঝে, মাকেই বা বোঝাতে হবে কেন? হবে কেন জানো না? মা চিরকালে অবুঝ, তোমার দ্বারা যতটি হচ্ছে ততটি ঝিয়ের দ্বারা হবে না, সেটা তো সত্যি। কাজে কাজেই ঝিয়ের দ্বারা করাতে হবে কেন? সত্য স্থির গলায় বলে, আমার তো আর অফিসের ছুটি ফুরোয়নি, আমি তো চলে যাচ্ছি না কোথাও। আমি তো চলে যাচ্ছি না, এ কি নিদারুণ বাণী! নবকুমার আকাশ থেকে পড়ে। তুমি যাচ্ছ না? না, আমি এক্ষেত্রে যাব কি করে? বুঝলাম, মানলাম সেটা অকর্তব্য হবে, কিন্তু ওদিকে ছেলে দুটো কতকাল হাত পুড়িয়ে খাবে? তা যতকাল না তাদের ঠাকুরদা রোগ সারে। ও রোগ আর সেরেছে। নবকুমার আক্ষেপে ডুকরে ওঠে। ও কি সাধারণ রোগ? এখন শুধু পড়ে পড়ে দিন গোনা। সত্য সামান্য হেসে বলে, তা সেদিন তো কেউ একা বসে গোনে না, দিন গোনার সঙ্গী হতে হয় আত্মীয় বন্ধু ছেলে মেয়েকে। তার মানে তুমি থাকবে? আপাতত তো যাওয়ার কথা ভাবা চলে না। নবকুমার চোখে অন্ধকার দেখে। নবকুমার যেন অকুল সমুদ্রে পড়ে। সত্য যে এমন একটা অদ্ভুত সংকল্প করে বসে আছে, এ কথা তো স্বপ্নেও ভাবেনি সে, বরং উল্টোটাই ভেবেছিল সত্য কলকাতায় যাবার জন্য এক পায়ে খাড়া আছে, প্রস্তাবটা উঠতে যা দেরি। কিন্তু এ কি, প্রথমটা সত্যর সংকল্পকে অবাস্তব বলে উড়িয়ে দিতে চেষ্টা করে নবকুমার, অসম্ভব বলে অভিহিত করে, তারপর কাকুতি মিনতি করতে থাকে, ছেলেদের মুখ চাইতে বলে, নিজের টাইমের ভাতের কথা তোলে এবং শেষ অস্ত্র হিসেবে বলে ওঠে, আর এই যে বলছিলে সামনের মাস থেকে সুবর্ণকে স্কুলে ভর্তি করে দেবে, তার কি হবে? তার
সত্য স্থির অবিচল গলায় বলে, হবে না। হবে না? শখ মিটে গেল? শখ? সত্য কঠিন গলায় বলে, তা শখই যদি বলছো তো বলতে হয়, কর্তব্যের কাছে শখ বড় নয়। নবকুমার আবার মিনতি শুরু করে, বারবার বোঝাতে থাকে, ভালো মন্দ একটা লোকের ব্যবস্থা করে দিতে পারলে মা ঠিক চালিয়ে নিতে পারবে। সত্য একভাবে বলে, তা হয় না। আর আমি যদি বলি সুবর্ণকে ছেড়ে আমি থাকতে পারবো না, ওটা তো বাজে কথা। ছেড়ে থাকতে পারবো না বলে কোনো কথাই হয় না জগতে, কত কারণেই ছাড়তে হয়। নবকুমার কাঁদো কাঁদো হয়, স্বামী পুত্রকে একবারে ভাসিয়ে দেবে তুমি? বাবা তো এখন। পাগলামি করছো কেন? তোর রোগটা যদি আমারই হতো। অতঃপর যুক্তির পথ ত্যাগ করে নবকুমার এলোমেলো পথ ধরে, বলে, নবকুমার কিংবা ছেলেদেরই যদি হঠাৎ অসুখ বিসুখ করে? সত্য মৃদু হেসে বলে, সে যদি করে, কপালে যদি লেখা থাকে, আমি কি আটকাতে পারবো? আটকাতে না পারো, সেবা করতে পারবে, সেটা কি মুশকিল? অত কথাই বা ভাবছো কেন? সুস্থ সহজ মানুষ, 3 বাপ বেটাই থাকবে খাবে, এত ভাবনার কি আছে? আর তেমন দরকার হয়, ঠাকুরজি তো আছেন। নবকুমার এবার মার মূর্তি হয়, প্রায় খেঁচিয়ে উঠে বলে, তা তোমার সে ঠাকুরজিটি বা কলকাতায় বসে বসে সুখ করবেন কেন? তিনি এসে মামার সেবা করতে পারেন না? চিরকালটা এখানে কাটলো। সত্য বিরক্ত হয়, নিজের দায় অপরের ঘাড়ে চাপাবো? অমন অন্যায় ইচ্ছে কেন? ঠাকুরজির করার কথা না আমার করার কথা? নবকুমার অগ্নিশর্মা মুখে বলে, তারও কিছু কম কর্তব্য নয় যে মামা এতকাল ভাত কাপড় দিয়ে পুষলো। থামো, নিজ কথাগুলো আর বলো না। ভাত কাপড়ের কথা যদি বললেই তো বলি, তার দামও উসুল করে নেওয়া হয়েছে। পরের বাড়ি খাটলে বরং ভাত কাপড়ের ওপর মাইনে বলে কিছু জমতো। চিরকালে স্পষ্ট বক্তা সত্য স্পষ্ট অভিমত প্রকাশে ভয় পায় না, কিন্তু নবকুমার যে রাগ দেখাতে পারছে না। যতবারই ভাবছে যে একলা ফিরে যেতে হবে, আর সেই বাসা বাড়িটায় নিতান্ত বাসারে হয়ে কাটাতে হবে কতকাল কে জানে, ততবারই বিশ্বভুবন অন্ধকার লাগছে তার। এতর পরেও তর্ক করতে ছাড়ে না সে, খোঁটা দিয়ে বলে, এতকাল তো শ্বশুর শাশুড়ির মুখও হতে ইচ্ছে হতো না সত্যবতী, হঠাৎ এত চেদ্দা উঠলো কেন? বলল, আর কিছু নয়, টাইমের ভাত রেঁধে রেঁধে আলিশ এসে গেছে, তাই গাঁয়ের বেটাইমের সংসার ভালো লাগছে। ভয় দেখালো, ছেলেরা বড় হয়ে উঠেছে, এখন মায়ের চোখ ছাড়া হয়ে বেশি দিন থাকলে স্বভাব চরিত্র খারাপ করে বসতে পারে। আরও অনেক রকম বলতে লাগলো, উল্টো পাল্টা সামঞ্জস্যহীন। তবু সত্যবতী নিজ সংকল্পে অটল। ছেলেদের স্বভাব চরিত্রের কথা নিয়ে আতঙ্কিত হওয়া দেখে শুধু ভুরু কুঁচকে বলল, তেমন ছেলে যদি মানুষ করে থাকি তো নিজের হাতে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবো ছেলেকে, আর নিজে গলায় দড়ি দিয়ে ঝুলবো। মোট কথা নবকুমারকে একাই ফিরতে হলো। সুবর্ণ বাবা বাবা করে পথ অব্দি ছুটে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। নীলাম্বরকে নিয়ে এখন সদা সর্বদা আর জীবন মরণ সমস্যা নেই। অতএব এলোকেশী পেয়ারাতলার উত্তপ্ত বাদ প্রতিবাদীটির মূল রহস্য ভেদ করতে ঘর থেকে বেরিয়ে কাঁঠাল তলার ঝরা পাতা পরিষ্কার করতে থাকে, কিন্তু পোড়া বয়সের এমনি জ্বালা কানটা ভোতা হয়ে গিয়ে শত্রুতার সাথে ভালো বুঝতে দেয় না। অগত্যায় জিজ্ঞেস করতে হয়, অত কিসের রাগারাগি হচ্ছিল না আবার সঙ্গে? সত্য উত্তর দেয় না তা নয়, বলে, ছেলে ছেলে বউয়ের ঘরোয়া কথা, ও আপনি শুনে কি করবেন মা? আপনি? হ্যাঁ, কলকাতা থেকে ফিরে শাশুড়িকে আপনি বলছে সত্য। এলোকেশী এই মেয়ে মর্দানি দেখে অবাক হয়েছিলেন, বলেছিলেন, মেয়ে মানুষের মুখে বৈঠকখানার বেটা ছেলের মতো আপনি 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 বলো না বাছা, শুনে গা জ্বলে যায়। সত্য বলেছিল, যা সভ্যতা সৌজন্য তা করতে দোষ কি? বেটা ছেলেরই সভ্য হতে আছে, মেয়ে মানুষের নেই। গুরুজনকে আপনি বলাই তো ভালো। একে হাড় জ্বালানো কথা, তাই সেই আপনি।
এলোকেশী বেসামাল হন, কোমরে কাপড় গুঁজতে গুঁজতে চিৎকার করেন, ওরে তোর ভেতরটা চিনতে আমার আর বাকি নেই। ওই আধমরা শ্বশুরকে ফেলে বাসায় যাবার জন্য মরে কেঁদছিলি কোদল করে, বুঝি না আমি কিছু? সত্য প্রায় হাসির সুরে বলে, তা আপনি আর বুঝবেন না কেন? প্রাচীন হয়েছেন, জগতের কত দেখেছেন। দেখেছি, তবে তোর মতো ওনার দুটো দেখিনি, আর আমার ওই বেড়াকান্ত ছেলের মতো ছেলে দুটো দেখিনি। যাবে তো নিয়ে মাথায় করে। সত্য মৃদু স্বরে বলে, না, একাই যাবেন। এলোকেশীর মুখে হাসির আভাস দেখা দেয়, কারণ বউটা এদিকে যত বাজেই হোক, কাজে কর্মে যে চৌখস। ও এসে পর্যন্ত তো এলোকেশীকে কোনো দিকে তাকিয়ে দেখতে হচ্ছে না। অত বড় রুগী এই সংসার, গরু বাছুর গাছপালা, হাঙ্গামা তো কম নয়। তাছাড়া মেয়েটার উপর মায়া পড়ে গেছে এলোকেশীর। চলে যাবে ভেবে হাত পা আঁচড়ানি আসছিল, যাবে না শুনে আহ্লাদ গোপন করতে পারলেন না। ছেলে যে তার চিরকালের পিতৃমাতৃ ভক্ত, সেটি সত্যর কাছে সাড়ম্বরে ঘোষণা করে বান্ধবীদের কাছে বলে বেড়াতে লাগলেন। যাবার জন্যে লাফিয়েছিল হারামজাদি, নবা কান করেনি, মুখে নাতি মেরে একা চলে যাবে বলেছে। সেই নিয়ে ভাই কি ঝগড়া কি ঝগড়া, কা করে তো চিল পড়ে। সত্য অপ্রতিবাদে শুনে যায় এসব কথা, স্থির ধৈর্যে আপন কাজ করে যায়। অবশ্য সত্তর সমবয়সীও আছে কেউ পাড়ায় পাড়ায়। তারা আগে শহুরে বলে সত্যকে ঈর্ষা বিদ্বেষ ও সমীহার দৃষ্টিতে দেখেছিল, কিন্তু যখন দেখল নবকুমার চলে গেল সত্যকে রেখে, এবং সত্য ঠিক তাদেরই মতন জীবনযাত্রার মধ্যে নির্ভুল চলেছে, তখন সাহস সঞ্চয় করে হৃদ্যতা করতে এলো। অবশ্যই তারাও নেহাত খুকি নয়, কারো দু একটা জামাই হয়ে গিয়েছে, কারো নাতি নাতনি হয়েছে, 70 বেশি বয়সে সন্তান হয়েছে, তাও প্রথমটি নেই, দ্বিতীয় তৃতীয় দুটি ছেলে। কোলপোছা এই মেয়েটার কবে বিয়ে হবে কে জানে, তা এই সত্য জীবনে পরিণতি আসেনি। ওরা ওদের পরিণত বুদ্ধি নিয়ে বলে, বাপ্পা, দজ্জাল শাশুড়ি ঢের দেখেছি, বউ কাটকি শাশুড়িও দেখেছি, তোমার শাশুড়ির মতন এমন আর দেখলাম না। কি অকথা কুকথা কইতে পারে বাবা। সত্য বলে, ভীমরতির বয়সে অমন কত আজে বাজে কথা বলে মানুষে, আমরাও বুড়ো হলে বলবো অবশ্যই, রাগ করে কি লাভ। ওরা কিছুদিন পরে দেমাকি বলে ত্যাগ করে সত্যকে। ধীরে ধীরে মাস গড়ায়, মাস গড়াতে গড়াতে বছর। নীলাম্বর একই অবস্থায় আছেন, না জীবিত না মৃত, আর তার সঙ্গে আরও একটা মানুষ নিতান্ত কর্তব্যবোধে জীবনমৃত হয়ে পড়ে আছে। নবকুমার মাঝে মাঝে ছুটি ছাটায় আসে, ছেলেরাও আসে, কিন্তু নীলাম্বরের জীবদ্দশায় যে সত্যকে নিয়ে যাওয়া যাবে এ বিশ্বাস আর নেই তাতে। নবকুমার রায় দিয়েছে, ভূতে পেয়েছে ওকে, ওই খিড়কির দরজায় রাত বিরেতে যাওয়া, বেল গাছ কাঁঠাল গাছ সৃষ্টি। সত্যি ভূতে না পেলে এমন করে নিজের মাথা নিজে খায়, নিজের পায়ে নিজে কুড়ুল মারে। সাধারণ সরল মায়ের দৃঢ়তায় অবাক হয়ে যায়। তা এক হিসেবে ওই ভূতে পাওয়া কথাটাই হয়তো সত্যি। যে সত্য মেয়েকে স্কুলে দেবার জন্য, মেয়ের বয়সটা অন্তত গোটা 5 হবার জন্যে একটি একটি করে দিন গুনছিল, সে হঠাৎ সে বিষয়ে এমন নির্বিকার হয়ে গেল কি করে? কিন্তু সত্যই কি নির্বিকার? ওই একটা কারণেই কি মাঝে মাঝে কর্তব্যবোধের বন্ধন ছিন্ন করে এখান থেকে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করে না সত্যবতী? সে তো ভেবে নিয়েছিল অবস্থাকে মানিয়ে নিয়ে চলতেই হবে, অতএব নিজেই পড়িয়ে পড়িয়ে 2 ক্লাসের যোগ্যী করে তুলবে সুবর্ণকে। কিন্তু এলোকেশী যেন ওইটিতে বাগড়া দিতে বদ্ধপরিকর। সত্য মেয়েকে নিয়ে পড়াতে বসতে দেখলেই রেগে জ্বলে মরবেন তিনি, আর ছুতো না তাই ডাক দিয়ে উঠিয়ে ছাড়বেন তাকে। সুবর্ণ যদি একবার পেন্সিল নিয়ে বসবে তো দূর করে দে, ফেলে দে ইত্যাদি তীব্র মন্তব্যে দিশেহারা করে তুলবেন বেচারাকে। ক্রমশ আরো চালাকি চালাচ্ছেন। সুবর্ণ পড়তে বসলেই ডাকবেন, সুবর্ণ, তো ঠাকুর দাদা তোকে ডাকছে।
সুবর্ণ মায়ের মুখের দিকে দৃষ্টিক্ষেপ করে। সত্য চোখের আগুন চোখে চেপে বলে, যাও শুনে এসো। কিন্তু 2-1 ঘন্টার মধ্যে আর ফেরে না মেয়ে, ফিরতে দেয় না এলোকেশী। ঠাকুরদার গায়ে হাত বুলোনোর কাজে তাকে নিযুক্ত করে। মেয়ে মানুষের বিদ্যে শেখা যে কত দূর গর্হিত কাজ তাই বোঝাতে চেষ্টা করে নাতনিকে। এতেও কাজ না এগোলে সারা দুপুর তাকে নিয়ে পাড়া বেরোতে বেরো। সত্য 1-8 দিন বলে, ঠাকুরকে ফেলে আপনি বেরোন, আমি কাজে থাকি, উনি একলা পড়ে থাকেন। এলোকেশী অপ্রতিভতা ঢাকতে এই বিরক্তিটা বাড়ান। তা থাকবেন না আর কি হবে, কথাতেই তো আছে, নিত্যি নেই দেয় কে, নিত্যি রুগী দেখে কে? আর ওই মানুষের কাছে বসা না বসা, কথা জড়িয়ে গেছে, রাত দিন মুখ দিয়ে নাল গড়াচ্ছে, কি কথা কইব, কি সেবা করব, আমার আর রুচিও নেই। জন্ম জ্বালিয়ে পুড়িয়ে খেলেন, এখনো বিছানায় পড়েও জ্বালিয়ে খাচ্ছেন। কই যে লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা চিরকাল দখল করে বসে থাকলো, সে এসে সেবা করতে পারছে না। সত্য কখনো লজ্জা পেয়ে চুপ করে যায়, কখনো মৃদু প্রশ্ন করে, করতে এলে আপনি বাড়িতে ঢুকতে দেবেন? এলোকেশী সদম্ভ চিৎকার করে, ঢুকতে দেব? মুড়ো খাংরা নেই বাড়িতে, ভাঙা আসবটি, এই বুড়োর চোখের ওপর চেটিয়ে বীজ চারবো না? অঙ্গই পড়ে গেছে, চোখ দুটো তো আছে, দেখবে প্যাট প্যাট করে। আর প্রশ্ন করে না সত্য, আর উত্তর দেয় না। আড়ালে সত্য সুবর্ণকে পড়ার জন্য তাড়না করে। সুবর্ণ কখনো কাঁদে, কখনো সতেজ জবাব দেয়, আমি কি করব, ঠাকুমা যে ডাকে, পড়লে গাল দেয়, ঠাকুমা যে রাগী বলে। তবু সত্য দিনে দিনে অনুভব করে ঠাকুমার দিকে ঢল নামছে মেয়ের, ঠাকুমারই ন্যাওটা হচ্ছে। এই লোকসান সব বুঝি কঠিন হয়ে উঠছে ক্রমশ। অথচ সুবর্ণকেও দোষ দেওয়া যায় না, ঠাকুমার কাছেই যে সর্ববিধ প্রলোভনের বস্তু। ঠাকুমার সঙ্গে পাড়া বেরোনো, ঠাকুমার সঙ্গে ঠাকুরতলায় গিয়ে বসে থাকা, ঠাকুমার কাছে যত আপত্তি কুপত্তি, আর ঠাকুমার কাছে যত গল্প, শুধু রূপকথার গল্প নয়, এমনি গল্প চলে। এলোকেশী বলেন, তোর মার কি ইচ্ছে জানিস? কলকাতায় গিয়ে তোকে মেমের স্কুলে পড়িয়ে আপিসে চাকরি করতে পাঠাবে, বিয়ে দেবে না, গয়না কাপড় দেবে না, খালি চোখ রাঙাবে আর পড়াবে। আর যদি আমার কাছে থাকিস তো লাল টুকটুকে বর এনে বিয়ে দেব, এত এত গয়না দেব, লাল বানারসি দেব, শাড়ি দেব, তারপর সে বিয়েতে কত ঘটা করব। উৎসুক আগ্রহে অধীর শিশু ঠাকুমার কোল ঘেঁষে বলে, কি গয়না দেবে ঠাকুমা? এলোকেশী সোৎসাহে বলেন, এই মাথার মুকুট, গলার চিক, 7 নড়ি, সোনার বালা হাতে, তাগা বাজুবন্ধ, মুটকি মাদুলি, নিজের হাতে বাউটি, কঙ্কন, বালা, শাঁখা, পায়ে মল চরণ পদ্ম। সুবর্ণ বিগলিত কণ্ঠে বলে, আর খোপায় ফুল দেবে না ঠাকুমা, ও বাড়ির কাকিমার মতন? তাও দেব, মাথায় ফুল, কানে ডেরি ঝুমকো। এখন বল, আমার কাছে থাকবি না মার সঙ্গে কলকাতায় যাবি? বলা বাহুল্য, সুবর্ণ সতেজে বলে, তোমার কাছেই থাকবো। তোর মা থাকতে দিলে তো মেরে মেরে নিয়ে যাবে। ই দেবে না বই কি, যাবে বই কি, আমি তাহলে এমন কাঁদবো আকাশ ফেটে যাবে। এলোকেশী সহর্ষ চিত্তে বলে, তা তুই পারবি, সে জোর আছে, ওই মায়ের মেয়ে তো, মা যেমন কুকুর তার তেমনি উপযুক্ত মুগুর হবি তুই। তিলে তিলে কাজ এগোয়, দিনে দিনে পূর্ণ শশী রাহু গ্রাস হতে থাকে। তাছাড়া মাকে ঠিক একান্ত আপন হিসেবে দেখতেই বা পেল কবে সুবর্ণ? নিতান্ত শৈশবটা তো কেটেছে পিসির কাছে, তারপর সত্যর উদাসীনতায়, বাপের কাছে বেশি বেশি। আর বাপ চলে যাওয়ার সময় বলে গেছে, তোর মা তোকে আমার সঙ্গে নিয়ে যেতে দিলে না। তার উপর মা মানে পড়ালেখা, যে পড়ালেখাকে ঠাকুমা বিষ দেখে, আর সুবর্ণর কাছেও কিছু মধু ঠেকে না। অতএব মা সম্পর্কে একটু বৈরী ভাবই গড়ে উঠেছে সুবর্ণ, পরিপূরক হিসেবে ঠাকুমার প্রতি বন্ধুভাব। সত্য এই ধ্বংসের ছবি দেখতে পায়,
তীব্র যন্ত্রণায় রাত্রে প্রায় ঘুম আসে না সত্যর। মাঝে মাঝে মনের মধ্যে এই প্রশ্নও আসে, আমি কি ভুল করছি? নবকুমারের প্রস্তাবেই কি রাজি হওয়া উচিত ছিল তখন? কিন্তু কে জানতো মৃত্যু এমনভাবে কুটিল ব্যঙ্গ করবে সত্যর সঙ্গে? কে জানতো একটা অনুভূতিহীন মাংসপিণ্ড পৃথিবীর মাটি কিছুতেই ছাড়তে চাইবে না? আবার ভাবি, ছি ছি, এ কি ভাবছি আমি? এরকম চিন্তাতেও তো যে প্রায়শ্চিত্তের প্রয়োজন। অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছয় সত্য, আর সেই সিদ্ধান্তের বসে নবকুমারকে চিঠি লিখে, তুমি অবশ্য করে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি আসবে। সুবর্ণকে নিয়ে যাবে, তুমি নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেবে। যতদিন আমি না যেতে পারি ঠাকুরজির কাছেই থাকুক। এমনভাবে ইহকাল পরকাল মাটি হতে দিতে পারবো না মেয়েটার। ঠাকুরজির কাছে ভালোই থাকবে, বলতে গেলে সুবর্ণ তো তারই। এই প্রথম নবকুমারকে চিঠি লেখা। এর আগে যা লিখেছে বা লেখে সবই ছেলেদের কাছে। প্রথম পত্র, কিন্তু প্রেম পত্র নয়। এই চিঠি নিয়ে নবকুমার সদুর কাছে গিয়ে সত্যর আকেল এবং নির্বুদ্ধিতা সম্পর্কে খুব গলাবাজি করে, কিন্তু সদুই থামায়। বলে, অন্যায়টা কি বলেছে বউ? একদিকে জড়না মনীষী রুগী, একদিকে সংসার, আর একদিকে ওই দামাল ছটপটে মেয়ে। তার উপর আবার মামির মধুমাখা বাক্যি তো আছে, পেরে উঠবে কেন আর? নয় নয় করে প্রায় 1.5 বছর হয়ে গেল। না না, তুই তাকে নিয়েই আয়, আমি দেখব। আহা, পড়া পড়া করে বাঁচে না বউটা। নবকুমারের মুখে আসে, তার চাইতে তুমিই যাও না 2 দিন, ও চলে আসুক। কিন্তু বলতে পারে না। মুকুন্দ মুখুজ্জে সামনে আসি। এখন ওই বাঁচখা এবং রাশভারী পুরুষটির গিন্নি সতু, মামার বাড়ি পড়ে থাকা হতভাগী ভাগ্নি নয়। ঘাড় গুঁজে বলে, বেশ, তাই যাব। কিন্তু অলক্ষ্য দেবতা বোধ হয় তখন অলক্ষ্যে উপস্থিত ছিলেন, আর কৌতুকের মেজাজে ছিলেন। তাই তা বিধাতার কৌতুক ছাড়া আর কি। এতদিন যে জড় মাংসপিণ্ডটা শুধু পরমায়ু ফুরনোর অভাবে পৃথিবীর খানিকটা জায়গা জুড়ে থেকে অজপার ঋণ শোধ করছিল, সেই জড়পিণ্ডটা আচমকা এমন একটা মুহূর্তে তার বহু বছরের দখলীকৃত জমিটা ছেড়ে দিয়ে চলে গেল, যেটা একটা চরম মুহূর্ত। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক নিন্দে করিয়ে, আর এলোকেশীর অনেক সাপমান্যে উড়িয়ে দিয়ে সত্যবতী যখন কোনো প্রকারে সুবর্ণকে নবকুমারের সঙ্গে বাড়ির বার করতে সমর্থ হয়েছে, আর ক্রুদ্ধ ক্ষুব্ধ কণ্ঠরুদ্ধ নবকুমার মনে মনে প্রতিজ্ঞা করতে করতে পা বাড়িয়েছে সুবর্ণকে নিয়ে গিয়ে তার ওই মায়া মমতা শূন্য হৃদয়হীনা পাষাণী মায়ের নাম ভুলিয়ে ছাড়বে, ঠিক সেই সময় বিধাতা সেই কৌতুকের হাসিটি হাসলেন, যে হাসির ফলে এলোকেশী সহসা প্রচণ্ড এক চিৎকার করে গগন বিদীর্ণ করে ঘর থেকে আছড়ে এসে উঠোনে পড়লেন। এত বিকট চিৎকারের মধ্য থেকে কথা হৃদয়ঙ্গম করা শক্ত, তবে করতে পারলে শুনতে পাওয়া যেত। এলোকেশী সদ্য মৃতকে উদ্দেশ্য করে চিৎকার করছেন, ওগো, হাতে করে তোমায় মেরে ফেললো, তোমায় বেটার বউ হাতে করে মেরে ফেললো। হ্যাঁ, শেষ পর্যন্ত এই কলঙ্কই মাথায় বইতে হলো সত্যবতী আর নবকুমারকে। হাতে করে মেরে ফেলেছে তারা নীলাম্বরকে। এলোকেশী আকাশ ফাটিয়ে বোঝাচ্ছেন সবাইকে, নাতনিটা তার প্রাণ বাকি ছিল, সেটাকে টেনে হিঁচড়ে বাড়ির বার করে নিয়ে গেল স্বামী স্ত্রীতে পরামর্শ করে। আর বাঁচে মানুষে, যেই বার করে নিয়ে গেল সেই দর পড়িয়ে প্রাণটা বেরিয়ে গেল। যাবে না, এত বড় দাগা বুকে সয়, রোগজীর্ণ খাঁচাখানা মনের কষ্টে গুঁড়ো হয়ে গেল। যে শুনল সে চিৎকার দিল শহুরে বউয়ের ছেলে হৃদয়হীনতাকে। কেউ এ প্রশ্ন তুলল না, মন কেমন করার মতো মনটা নীলাম্বরের ছিল কোথায়? দীর্ঘকাল ধরে বোধহীন অনুভূতিহীন একটা জড় মাংসপিণ্ড মাত্র হয়ে পড়েছিল যে প্রাণীটা, শুধু পরমায়ু ফুরনোর অপেক্ষায়। তার প্রাণ পাখির খবরটা এলোকেশী জানলেন কোন উপায়ে? নবকুমার এসে যখন বাবা বাবা করে সহস্র ডাক ডেকেছিল,
এতটুকু চৈতন্যের স্ফুরণও তো দেখা যায়নি সেই পিণ্ডটার মধ্যে। সুবর্ণ চলে যাচ্ছে, এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে কি তবে ঝলসে উঠল তার বোধ, চৈতন্য, অনুভূতি? না, এসব প্রশ্ন কেউ তোলেনি। সত্যবতীর পাষাণী তত্ত্বটাই প্রধান হয়ে উঠেছিল। কিন্তু সে যাক, নিন্দে তো সত্যবতীর সঙ্গের সাথী। সমস্যা অন্য। সমস্যা এলো পরে। বাপের শ্রাদ্ধ শান্তি তো নবকুমারের শ্রাদ্ধের অতিরিক্তই করল। সত্যর প্রবল প্ররোচনায় অনিচ্ছা সত্ত্বেও অনেক খরচ করতে হলো তাকে। বৃচ্ছোৎসর্গ, পণ্ডিত বিদায়, শত ব্রাহ্মণকে ছত্র পাদুকা দান, অনেক কিছুই বিধান বার করেছিল সত্য। শুধু এসেছিল মামার শ্রাদ্ধর ঘটায়, এবং একা আসেনি, বরকে আর 2 ছেলেকে শুধু সঙ্গে নিয়ে এসেছিল। সদূর পাতা চাপা কপাল দেখে হাঁ হয়ে গিয়েছিল সবাই। তাছাড়া নিতাইয়ের বউও এই উপলক্ষে গ্রাম ঘুরে গেল একবার। এ পর্যন্ত সবই বেশ, গোল বাঁধল যাত্রাকালে। এখন আর সত্যবতীর এখানে থাকার কারণ নেই, অতএব যাবে। কিন্তু এলোকেশীর একা থাকার প্রশ্নটাও ফেলনা নয়। সত্যবতী প্রস্তাব তুলল, ঠাকুরন এবার চলুন আমাদের সঙ্গে। এই প্রস্তাবের খবরে সধু অবশ্য আড়ালে বলেছিল, মর নির্বুদ্ধির ডেকি, নিয়ে যাওয়া মানে তো চিরকালের মতন নিয়ে যাওয়া, তার মানে তোর সুখের সংসারে কুলকাঠের আংরা জেলে দেওয়া। এতগুলো দিন তো হার মাস কালি করলি, স্বামী পুত্রের হাঁড়ির হাল হলো, তারপর পুরস্কার হলো খানিক বদনাম, আবার এখন শাউরিকে মাথায় করে নিয়ে যা, আর ও তোর বুকে ভাতের হাঁড়ি বসা। বলেছিল শুধু, কিন্তু নবকুমার হাতে চাঁদ পেল। মার যদি এত বড় একটা সুব্যবস্থা হওয়া সম্ভব হয়, আর ভাবনা কি? সত্যি সত্যর বুদ্ধি আছে, সাহসও আছে। কিন্তু এলোকেশী এ সুব্যবস্থায় কর্ণপাত করলেন না। তিনি আর একবার ছেলেকে ধিক্কার দিলেন। বাপ মরতে মরতে ভিটের সন্ধ্যা প্রদীপ বন্ধ করার প্রস্তাবে। সন্ধ্যাদি? তার জন্যে জ্ঞাতদের কাউকে বলে এলেই হয়। গলায় দড়ি এলোকেশীর। যাদের দেখলে বিষ ওঠে তাদের শরাবর্ণাপন্ন হতে হবে। তাছাড়া এই চিরকালের জায়গা ছেড়ে বৃদ্ধ বয়সে শহরে খাঁচায় দমবন্ধ হয়ে মরে যাবেন তিনি, বিবি বউয়ের সুবিধে করতে। এসব দুর্মতি ছাড়ুক নবকুমার। তাহলে সমস্যার সমাধানটা কি? কি আবার রাতে আগলাতে একটা শক্তপোক্ত মেয়ে লোক ঠিক করে রেখে যাক নবকুমার মায়ের জন্য, আর মায়ের এই শোকাতাপা প্রাণ শীতল করতে মেয়েটাকে রেখে যাক। এখনই ওকে ঝিরে নিয়ে গেলে এলোকেশীও নির্ঘাত প্রতিপদাঙ্ক অনুসরণ করবে। নবকুমার মাথায় হাত দিয়ে বললে, শুনলে কথা? সত্যবতী যাত্রাকালের গোছ কাজ করছিল, সে গোছ বন্ধ না রেখেই বলল, শুনলাম বই কি। এখন উপায়? উপায় আর কি? মাকে দম বন্ধ করে মেরে ফেলে রাখার ব্যবস্থা তো করে লাভ নেই, তার থেকে একটা ঝিয়ের ব্যবস্থাই করো। আর সুবর্ণ? সুবর্ণ আমাদের সঙ্গে যাবে। সংক্ষেপে রায় দেয় সত্য। তা তো যাবেই, কিন্তু একেই তো বাবার জন্য বদনামের শেষ নেই, তার উপর আবার যদি মা সত্যি। কি মন কেমন করে যদি মরে যান? সত্য তীক্ষ্ণ একটু হেসে বলে, তাহলে তো সহমরণের পুণ্যি হয়ে যায়, ওই একই অনলে দগ্ধ হয়ে উভয়ের মৃত্যু। তামাশা করছো? পাগল, এ কি আর তামাশার কথা? আমি কিন্তু বলতে পারবো না মাকে। তোমায় বলতে হবে না, যা বলবার আমিই বলবো। কিংকর্ত বিমূঢ় নবকুমার বুঝে উঠতে পারে না এক্ষেত্রে কি করা উচিত। মা যেটা বলেছেন সেটা অযৌক্তি, বউ যেটা বলছে সেটা অকর্তব্য। তাহলে অবশ্য একটা কাজ আছে নবকুমারের, চিরকালের কাজ। প্রথমে একবার সত্যর কথার প্রতিবাদ করে নেওয়া। সেটাই করে, বলে, পিতৃ হত্যার পাতক হয়েছি, আবার মাতৃ হত্যার পাতক হব। সত্য অবিচল। উপায় কি? তোমার ললাটে যদি বিধাতা একই দণ্ড লিখে থাকে তাই হবে। সুবর্ণ তোমার একলার নয়, বাপ ঠাকুরদারও ওর উপর দাবি দেওয়া আছে। তা অবশ্যই আছে, তবে কতখানি আছে তার ফয়সালা করতে তো আবার তোমাদের আইন আদালত করতে হয়। কি বললে? কি বললে তুমি?
কিছু না। সত্য হাতের কাজে মন রেখে বলে, যা বলাচ্ছ তাই বলতে হচ্ছে। শ্বশুরের সময় তো কর্তব্য উতলে উঠেছিল, আমাকে একেবারে ধুলো রদম করেছিলে। এখন শাশুড়ির বেলায় এমন মার মূর্তির কারণ? কারণ বোঝাতে বসি এত ধৈর্য আমার নেই। সুবর্ণ আমার সঙ্গে যাবে, এই হচ্ছে কথা। সত্যর শেষ কথা। অতএব এ কথার নড়চড় নেই। তাছাড়া ওদিকে ছেলে দুটো তালেবর হয়ে উঠেছে, আর মা অন্ত প্রাণ তাদের। বাপের সঙ্গে আদৌ বনে না, কাজে পৃষ্ঠবল সত্যরই বেশি। কলেজ কামাই হচ্ছে বলে চলে গেল ছেলেরা, কিন্তু যাবার সময় বলে গেছে, মা যা বলবেন নিশ্চিত তাই যেন করা হয়। এ কি বেপরোয়া কথা, এ কি দুঃসাহসিক কথা! বাপ তুচ্ছ, মা প্রধান। নবকুমার এ সমালোচনা তুলেছিল, কিন্তু সত্যর ব্যঙ্গ থামিয়ে দিয়েছে তাকে। সত্য বলে উঠেছিল, আহা, তা ওদের রাগের কি আছে? মাতৃভক্তর বংশ, মাতৃভক্ত হবে না কেন? মাতৃভক্তি কি খারাপ বস্তু? যদিচ মেয়েকে আর বউকে এই দীর্ঘকাল পরে নিয়ে যেতে পেরে কৃতার্থ হচ্ছে নবকুমার, তবু স্বভাব বশেই এই তর্ক, এই প্রতিবাদ। যথারীতি শেষ পর্যন্ত সত্যর ইচ্ছায় জয়ী হলো। প্রায় 2 বছর পরে আবার শ্বশুরবাড়ির চৌকাঠ ডিং হলো সত্য, স্বামীর সঙ্গে, মেয়ের হাত ধরে। পিছনে মরা কান্না কাঁদতে লাগলেন এলোকেশী, আছড়ে আছড়ে, কপালে ঘা মেরে মেরে। কিন্তু এবার গ্রামের লোক এলোকেশীর কাজকে তেমন সমর্থন করলো না। বলতে লাগলো, ছেলে বউ নিয়ে যেতে চাইছিল, গেলেই হতো। কালীগঙ্গার দেশ, কত বড় একটা তীর্থস্থান, যেতে বাধা কি ছিল? সত্যি তো। আর ছেলে অফিস ছেড়ে দিয়ে বসে থাকবে না, আর বউও চিরকাল স্বামী পুত্রের সংসার ভাসিয়ে বসে থাকবে না। তবে একা ঘরে কোন দিন মরে থেকে পাড়ার লোকের হাড় জ্বালাবি? তাছাড়া ছেলেটা যাত্রা করছে, মহাগুরু নিপাতের বছর পড়ল তার। মরা কান্না কেঁদে এ কি অকল্যাণ করা? এ যাবৎকাল এলোকেশীর সকল প্রকার আচার আচরণই সমর্থনযোগ্য ছিল, এই প্রথম তাতে ভাঙন ধরল। কে জানে কেন? কে বলতে পারে কারণ? এলোকেশী একা থাকায় পরোক্ষে পাড়ার লোকের ওপর কিছুটা দায়িত্ব পড়ল, তাই কি? অথবা বেশ কিছুটা বেওয়ারিশ জমি জমা, বাগান, পুকুর, গাছগাছালির সূক্ষ্ম লোভে বাগড়া পড়ল, তাই? ফলে ভর্তি 3টে বাগান এলোকেশীর, মাছে ভর্তি 2টো পুকুর, তাছাড়া এদিকে ওদিকে আরো কত সব। নাকি অত লুব্ধ মনা নয় এলোকেশীর বান্ধবীরা? এ শুধু চিরচরিত প্রভাব। বৈধব্যে স্ত্রীলোকের বাজার দর একটু পড়েই যায়। কর্তার গিন্নির দামই আলাদা। কর্তা গত হলে যা কিছু জোর, গলার জোর। সে যাই হোক, মোট কথা অবস্থাটা এই। এমনকি নিতাইয়ের বউ পর্যন্ত নবকুমারের মুখে ওই মরা কান্নার গল্প শুনে সত্যবতীর পক্ষ হলো। হলো হয়তো মনের অবস্থা তার হঠাৎ একটা কারণে ভয়ানক খারাপ হয়ে গেছে বলে। শ্রাদ্ধের নেমন্তন্ন সেরে বেশ উৎফুল্ল মনে কলকাতায় ফিরেছিল বেচারি। এসে মাথায় ভাঁজ, অভাবনীয় কাণ্ড। মায়ের কোল পোছা একেবারে ছোট বোনটা এই কিছুদিন আগে বিয়ে হয়েছিল, বেঘরে প্রাণ হারিয়েছে তার আগের দিন। এসে দেখলো ভাই বসে হাউ হাউ করে কাঁদছে। জানালো মেরে ফেলেছে তাকে শাশুড়িতে আর বড়তে মিলে, স্রেফ মেরে ফেলেছে। মেরে ফেলে রটিয়ে দিয়েছে। রাত্রিকালে ঘাটে যেতে গিয়ে আছাড় খেয়ে পড়ে মরে গেছে। মেরে ফেলেছে? হাঁ হয়ে গেল নবকুমার। নবকুমার আর সত্যবতী দুজনে এসেছিল ভাবিনীর এই শোক তাপ শুনে। ইদানিং ভাবিনী নবকুমারের সঙ্গে একটু আড়াল রেখে একরকম কথাই কয়। এখন শোকের সময় আরো বাঁধ ভেঙেছে। মেরে ফেলল? নবকুমার বলে তীব্র স্বরে। এ কি মগের মুলুক? তাছাড়া আর কি? ভাবিনী চোখ মুছতে মুছতে বলে, সকল খুনের শাস্তি আছে, দেশে বউ খুনের তো আর শাস্তি নেই। ওই ছেলের আবার এক্ষুনি ড্যাং ডেঙিয়ে বিয়ে দেবে মাগি, যেতে আমাদেরই গেল। কচি বাচ্চা, 9 বছর পেরিয়ে এই সবে 10-এ পা দিয়েছে ভাই। কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। আর কি ভালো মানুষ!
শ্বশুরবাড়ি যাবার সময় যাবার নামে 7 দিন ধরে খাইনি দাইনি, শুধু কেঁদেছে। গেল, আর একটা মাস না যেতেই এই মায়ের আমার অবস্থাটা ভাবো। আরও বহুবিধ আক্ষেপ করতে থাকে ভাবিনি। বলে তার নিজের পেটে একটা জন্মায়নি, মায়ের ওই কোলপোছা মেয়েটাকে সন্তান তুল্য দেখত, যেতে কিনা সেইটাই গেল। স্তব্ধ হয়ে বসে শুনছিল সত্য, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেনি। অনেকক্ষণ পরে আস্তে আস্তে বলে, মেরে ফেলেছে সে কথা কে বলল? এমনি যা বলছে হতেও তো পারে। ও ভাই, এ কথা কি চাপা থাকে? তাদের পাড়ার লোক এসে আমায় বাবার কাছে চুপি চুপি খবর দিয়ে গেল। ভাবিনি আর একবার ডুকরে কেঁদে ওঠে। তারা নাকি বলেছে একেবারে নৃশংস কাণ্ড মশাই, নোড়া দিয়ে ছেঁচে মেরে ফেলেছে, মাথা ফেটে একেবারে ছাতু। সত্য হঠাৎ যেন কেমন হয়ে যায়। সত্যর চোখের মধ্যে যেন উন্মাদ মানুষের দৃষ্টি। নোড়া দিয়ে ছেঁচে মেরে ফেলেছে? নবকুমার সত্যর এ পরিবর্তনে ভয় পায়, কিন্তু ভাবিনি তেমন লক্ষ্য করে না। একইভাবে বলে, ও দিদি, সেই নৃশংস কাণ্ডই করেছে। বেটা আগে মেরে আধমরা করেছিল, মা দেখলে আধমরা হয়ে থাকায় বিপদ, তার চেয়ে পুরো শেষ করে দিই, আর কথা বলবে না। দিলে ঠুকে। বলো ভাই, এরা মানুষ না রাক্ষস? ভদ্রলোকের সাজে সেজে বেরোয়, ভেতরে বাঘ সিংহী। ভাবিনি আবার চোখ মুছতে থাকে। সত্য হঠাৎ চিৎকার করে ওঠে, বসে বসে কাঁদবে? এই অন্যায়ের কোনো প্রতিবাদ করবে না? ভাবিনি একটু চমকায়। সত্যর চোখের ওই দৃষ্টি এবার ওর দৃষ্টিপথে পড়ে। কেমন থতমত খেয়ে বলে, আর প্রতিকারের কি আছে ভাই? যা হবার তা তো হয়েই গেছে। যা হবার এই হবার ছিল? তা তাছাড়া আর কি? শেষ বয়সে মায়ের আমার এই শাস্তি ছিল কপালে। চমৎকার! আর ওদের কারুর কোনো শাস্তির দরকার নেই? ওই খুনে মা বেটাকে ফাঁসি কাটে জ্বলাবার চেষ্টা করবে না তোমরা? ভাবিনি কপালে করাঘাত করে বলে, আর সে চেষ্টায় লাভ কি বলো? পুটি তো আমাদের ফিরে আসবে না তাতে। মিথ্যে থানা পুলিশের ঝামেলা। মিথ্যে ঝামেলা? মিথ্যে ঝামেলা? সত্য কঠোর গলায় বলে, দেশে আরো হাজার হাজার পুটি নেই? তাদের ওপর অত্যাচার হয় না? হাজার হাজার পুটি? সেটা আবার কি? তাজ্জব বনে যায় ভাবিনি। সত্যকে হঠাৎ এমন পাগল পাগল দেখাচ্ছে কেন? না বুঝে সুঝে ভাবিনি ভয়ে ভয়ে বলে, ও অত্যাচার তো আছেই ভাই জগৎ জুড়ে। মেয়ে মানুষ তো পড়ে মার খেতে জন্মেছে, তবে দুধের বাচ্চাটা গেল, সেটাই বড় কষ্টের। এখনকার যে একটু বয়স হয়ে বিয়ে হচ্ছে সেটা ভালো। তোমার সুবর্ণকে যে স্কুলে ভর্তি করে দিয়েছো, ভালো করেছো, তবু একটু বল বুদ্ধি হোক। আহা, পুটিটা আমার নিপার ভালো মানুষ ছিল ভাই। হঠাৎ দাঁড়িয়ে উঠে সত্য বলে, বাড়ি যাব। বাড়ি যাব? নবকুমার এই অসভ্যতায় অবাক হয়। মানুষকে দুটো সান্ত্বনার কথা বলা নেই, কিছু নেই। ব্যস্ত হয়ে বলে, যাবে তো, একটু রওনা। না, বুঝতে পারছি না আমি, মাথার মধ্যে কেমন যাতনা হচ্ছে। কিছু মনে করো না বউ, শুধু একটা জিনিস চাই। তোমার ওই বোনের বরের নাম দাম ঠিকানা আমার দাও দেখি। নাম ধাম ঠিকানা? নবকুমার চমকে এবং ধমকে বলে, ওদের নাম দাম ঠিকানা নিয়ে তুমি কি করবে? তোমার কি আছে কাজ? তুমি দাও তবু। ভাবিনি শিথিল স্বরে বলে, নাম তো রামচরণ ঘোষ, শ্বশুরের নাম ছিল তারাচরণ। থাকে কোথায়? ঠিকানা কি? নবকুমার আর একবার ধমক দেয়, কি মুশকিল, তাদের ঠিকানায় তোমার কাজ কি? করা চিঠি লিখতে যাবে নাকি? করা চিঠি তাদের? না। সত্য একটু কঠোর কঠিন হাসি হেসে বলে, তাদের চিঠি লিখে কি হবে? অনুতাপে খান খান হবে। তবে আছে কাজ, তুমি বলো বউ। ঠিকানা আর কি? ভাবিনি যেন একটু অনিচ্ছা সত্ত্বেই বলে, এই তো হাওড়া 55 তলা, চৌমাথায় কোথায় একটা অসত্য গাছ আছে। ওসব থাক। সত্য নবকুমারকে বলে,
তুমি যদি আর একটু বসো তো থাকো, আমি যাচ্ছি। নবকুমার ব্যস্ত হয়ে বলে, না না, আমি আবার কি করব, নিতাইও নেই, তোমরাই বরং গল্প সল্প করো, আমি যাই। হঠাৎ নিজেই সে তড়বড় করে পালায়, যেন ভয় পেয়েছে। সত্যকে ভয় সে চিরকালই করে, কিন্তু তবুও তার মধ্যেও কোথাও যেন একটু ভরসা ছিল। কিন্তু এই 2 বছর কাল দূরে থাকা অবধি কেমন যেন ভরসা ছাড়া ভয় গ্রাস করেছে নবকুমারকে। যেন সত্যর মুখের দিকে তাকাতে সমীহ আসে, যেন চট করে আড়াল পেয়ে হাতটা একবার চেপে ধরতে পারবে। নিজের ওপরে আস্থা নেই। নবকুমারের চলে যাওয়ার পর একটু কেমন তাকিয়ে থেকে আসতে বলে সত্য, পাড়ার লোক তো খবরটা বলে গেল, কারণটা কিছু বললো? বউয়ের কোন অপরাধে হঠাৎ মাথায় খুন চাপলো তাদের? ভাবিনি আজ আর সত্যর প্রত্যেকটি কথার পিঠে উত্থিকরে উঠছে না, বোধ করে পারছে না বলে উঠছে না। এ কথার উত্তরে আর একবার আঁচলে চোখ রোগড়ে গলার স্বর নামিয়ে বলে, অপরাধ? সে আর কি বলবো ভাই, বলতে লজ্জা, শুনতে লজ্জা। তোমার উনি বসেছিলেন তাই বলতে পারছিলাম না। অপরাধের মধ্যে একটু হুড়কো হুড়কো ছিল পুটি, ওই তো তা ওই প্যাকাটির মতন মেয়ে, দেখেছো তো সেবার বিয়ের জল গায়ে পড়ে কিছুই সারেনি। সেই মেয়ে আর দোজপক্ষের বর, শাহজওয়ান একটা তাগড়া ব্যাটা ছেলে, বউ মরে খাই খাই অবস্থা। তার কাছে যেতে ওর সাহস হয়? যেতে চায় না, মাটি ধরে পড়ে থাকি। সে নিয়ে নাকি রোজ মায়ে বেটায় দুজন মিলে শতেক খোয়ার, লাতি ঝাঁটা, জুতো গলা ধাক্কা। তাই বলি পুটিটাকেও মুখুর অগ্রগণ্য। দেখছিস তো ওদের জোড়া 18 আনা, তোর কানা করিরও নেই। যা বলছে তাই শোন, তা নয় মাটি ধরে উপরু হয়ে পড়ে থাকবে, কিছুতেই বরের ঘরে ঢুকবো না। পারলি লড়তে? দুশ্মন রাক্ষসের রাগ চড়ে উঠল। একেই তো এক্ষেত্রে বেটা ছেলেদের মাথায় আগুন জ্বলে, দিক বিদিক জ্ঞান থাকে না, তারপর আবার মা সহায়, সোনায় সোহাগা, অদৃষ্ট, সবই অদৃষ্ট। তা তো বটেই, সত্য রুড়ো স্বরে বলে, সবই অদৃষ্ট বই কি। এই হতচ্ছাড়া দেশে মেয়ে মানুষ হয়ে জন্মানোই এক দূরদৃষ্টি। চোখের উপর একখানা করে পুরু পর্দা ঝুলিয়ে বসে থাকবো আর অদৃষ্টকে দোষ দেব। ভাবিনি কাঁদতে কাঁদতে ভুরু কুচকে বলে, পর্দার কথা কি বললে? কিছু বলিনি বউ, শুধু বলছি নোরা কি শুধু তাদেরই ছিল, তোমাদের ঘরে ছিল না? চুঁচো মেরে মাথা দুচির করে দেওয়া যেত না সেই মা ছেলের? আর তো মেয়ে বিধবা হওয়ার ভয় নেই, ভয় নেই মেয়ের লাঞ্ছনা হওয়ার। ভাবিনি এবার একটু বিরক্তই হয়েছিল। তোমার যে কি চিষ্টি ছাড়া কথা দিতি, আমরা সেই কাজ করে পার পাবো, হাতে ধরা পড়বে না। বিয়ে করা পরিবারকে মারতে পারো, কাটতে পারো, ছেঁচতে পারো, কুটতে পারো, আর আর কাউকে করা যায়? আমি হলে করতাম, তোমাদের ওই জামাইয়ের মাথা ইটিয়ে গুঁড়ো করে দিতাম, তারপর ফাঁসি কাটে ঝুলতাম। সত্য আগুন মুখে বলে। ভাবিনি আর একবার কেঁদে বলে, মাও আমার রাত দিন ওই কথাই বলছে দিদি, বলছে আর কেঁদে মরছে। কিন্তু সত্যি তো আর তা হবার নয়, বরং আমার জ্ঞাতি পিসি মাকেই দোষ ছিল। বলছিল যেমন ন্যাকা করে তৈরি করা, হবে না শাস্তি, বিয়ে হয়েছে বরের ঘরে যাব না, আহ্লাদ। দোজপক্ষের বর শুধু তোকে পুতুল খেলনা কিনে বিয়ে দিতে বিয়ে করেছে। কি বলবো দিদি, নেহাত পিসির মতলব খারাপ, নিজের একটা 12-13 বছরের ধেড়ে ডিঙ্গি মেয়ে আছে। সত্য কিন্তু ততক্ষণে যাবার জন্যে পা বাড়িয়েছে। মাপ করবো, আর থাকতে পারছি না, মাথার মধ্যে বড় যন্ত্রণা হচ্ছে। ভাবিনীর এত বড় দুঃখেও সান্ত্বনা দেয় না দেখে ভাবিনী মনে মনে বলে, সত্যিই বটে কাঠ প্রাণ, পরের শোকে দুঃখ দেখলে ভাবিনী তো প্রাণ পেটে যায়। মানুষকে যে কত রকম করেই করেন ভগবান। হৃদয়ের বাড়ি থেকে চলে এসেছিল সত্য, মাথার মধ্যে যাতনা হচ্ছে বলে, কিন্তু সেই যাতনা থেকে যে এমন জোর জ্বর হয় সে কথা কে জানত। সত্য নিজেও যখন শুয়ে পড়েছিল তখন বুঝতে পারেনি। উঠল না, রান্না করলো না দেখে সরল এসে আস্তে কপালে হাত দিয়ে দেখল
জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর কি যেন বলছে বিড়বিড় করে। ভয়ে প্রাণ উড়ে গেল বেচারার। বাবাকে ডাকলো, কিন্তু বাবাই বড় ভরসাদার। সে তো বিপদ দেখলে মেয়ে মানুষের মতো কপালে করাঘাত করে। সে ডুকরে উঠে বলল, ছুটে গিয়ে ডেকে আন পিসিকে। শুধু এসে মাথায় জলপটি, পায়ে গরম জলে গামছা ভিজিয়ে সেই ইত্যাদি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করল। এদের জন্য দুটো ভাতও ফুটিয়ে দিয়ে খাইয়ে তাইয়ে বিদায় নিল অনেক রাত্রে। না, রাত্রে থাকলো না। সতীনের ছোট ছেলেটা নাকি বড় মাকে নইলে ঘুমোয় না, আর মুখুজ্জে মশাইয়েরও রাতে 10 বার তামাক লাগে। তবে আশ্বাস দিয়ে গেল সতু ভোরেই আবার আসবে। তখনও সত্য অজ্ঞান, অচৈতন্য। নবকুমার মাথায় বাতাস দিচ্ছে। অনেক রাত্রে হঠাৎ সত্য চোখ তাকিয়ে বলে উঠল, শোনো, কাছে এসো, আমার গাটা ছোঁও। শিউরে উঠল নবকুমার। কি, প্রলাপের খোর না আসন্ন মৃত্যুর আভাস? ছোঁও, গা ছোঁও। নবকুমার ভয়ে ভয়ে গায়ে একটু হাত ঠেকাল। সত্য উত্তেজিত স্বরে বলল, গায়ে হাত ঠেকিয়ে দিব্যি করলে কি হয় জানো তো? মনে রেখো। শোনো, আমি যদি মরে যাই, সুবর্ণকে তুমি 7 সকালে বিয়ে দেবে না। বলো বলো, দিব্যি করো। রোগীর প্রলাপ, এতে সায় না দিলে প্রকোপ বাড়বে। নবকুমার তাড়াতাড়ি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ করছি। বলো, মুখে বলো, 16 বছর না হলে বিয়ে দেবে না সুবর্ণর? 16? মেয়ের বয়স 16 বছর পর্যন্ত আইবুড়ো রেখে দেবে? নবকুমার ভাবল, হঠাৎ এত বড় জ্বর কেন হলো সত্যর, যে এতখানি ভুল বকা শুরু করেছে। কিন্তু কারণ যাই হোক, ঠান্ডা রাখতে হবে। নবকুমার ব্যস্ত সুরে বলে, আচ্ছা আচ্ছা, তাই হবে। তাই হবে বললে হবে না। সত্য প্রায় তেড়ে উঠে বসে। নিজের মুখে বলো, 16 বছর বয়সের আগে সুবর্ণর বিয়ে দেবে না। পাগলের সঙ্গে চাতুরীদের দোষ কি, আর প্রলাপের রোগীর সঙ্গে পাগলের প্রভেদে বা কি? টুক করে সত্যর গা থেকে হাতে স্পর্শটুকু তুলে নিয়ে নবকুমার বলে ওঠে, এই তো বলছি, তোমার ইচ্ছে ব্যতীত বিয়ে দেব না সুবর্ণ। আসল কথাটাই তো বললে না তুমি। সত্য চেঁচিয়ে বলে ওঠে, আসল কথায় ফাঁকি দিও না। সুবর্ণকে মেরে ফেলো না, ওকে বাঁচাতে হবে। হাজার হাজার সুবর্ণকে বাঁচাতে হবে। ধপ করে শুয়ে পড়ে সত্য। নবকুমার পাখাটা আরো জোরে জোরে নাড়তে থাকে। এতক্ষণ আপনারা শুনলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের 20তম পর্ব। পরবর্তী পর্বগুলো শুনতে হলে চ্যানেলটিকে ফলো করে রাখুন। আজ তবে এইটুকুই থাক, কথা হবে আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ।